হাই বন্ধুরা, লার্নিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি বলেছিলাম যে পাটিগণিতের উপর টোটাল 405টা ম্যাথ দেবো। এটি ধারাবাহিকতায় এর আগে আমরা অলরেডি 350টা ম্যাথ দিয়ে ফেলছি। আর এগুলো থেকে আপনারা যে কোনো চাকরির পরীক্ষায় পাটিগণিতের উপরে যত ম্যাথ আসে তার মধ্যে 90% কমন পাবেন। আজকে আমরা 351 থেকে শুরু করব। চলুন শুরু করা যায়। এর আগে বলবো, যারা আগের ভিডিওগুলো দেখেন নাই অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন। বলা আছে 36 টাকা ডজন দরে কলা ক্রয় করে 20% লাভে বিক্রি করা হলে 1 কুড়ি কলার বিক্রয় মূল্য কত হবে। এখন দেখেন আমাদের কাছে 20% লাভে যদি বিক্রি করে 1 কুড়ি কলার বিক্রয় মূল্য কত, আমাদের আগে বের করে নিতে হবে যে 1 কুড়ি কলার ক্রয় মূল্য কত। এখন দেখেন 36 টাকা ডজন দরে, তার মানে 12টার দাম হচ্ছে কয় টাকা? দেখেন 12টার দাম হচ্ছে 36 টাকা, কারণ 1 ডজনের দাম 36 টাকা। তাহলে এখান থেকে আপনি কিন্তু পাইতেছেন একটার দাম কত হবে। দেখেন একটার দাম হচ্ছে 3 টাকা। তাহলে আমাদের বলছে 1 কুড়ি কলার বিক্রয় মূল্য কত। আগে 1 কুড়ি কলার কয় মূল্য দেখেন, একটার দাম 3 টাকা হলে 1 কুড়ি সমান 20টি, তাহলে 20টার দাম কত টাকা হবে? 60 টাকা। তার মানে 1 কুড়ি কলার কী হচ্ছে, ক্রয় মূল্য হচ্ছে 60 টাকা। এটাকে 20% লাভে বিক্রি করব। তাহলে আমরা জানি যে ক্রয় মূল্য 100 টাকা হলে 20% লাভে যদি বিক্রি করেন তাহলে হয়ে যাবে কত? 120, তাই তো? 120। তার মানে আমাদের বিক্রি করতে হবে কত? হ্যাঁ, যে 60-এর 120% হবে। আর অথবা এইভাবে সলভ করতে পারেন, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা? 120 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য এইভাবে করতে পারেন, বা 60-এর 120% সরাসরি বেরিয়ে আসবে আপনার অ্যান্সারটা। দেখেন 60-এর তাহলে 120 নিচে হচ্ছে 100। এখন আপনি হ্যাঁ কাটাকাটি করতে পারেন। দেখেন আমাদের কাটাকাটি যদি করি, এই 0 0, এই 0 0, 6 12 কত? 72। তার মানে আমাদের বিক্রয় মূল্য কত হবে? 72 টাকা। তো হয়ে গেল অঙ্কটা, কিন্তু ইজি। চাকরি পরীক্ষায় বারবার আসছে অঙ্কটা, অবশ্যই 2 থেকে 3 বার প্র্যাকটিস করবেন। এরপর যে অঙ্কটা আছে দেখেন, যে এক ব্যক্তি স্রোতের অনুকূলে ঘন্টায় 5 কিলোমিটার বেগে কোনো স্থানে গেল এবং 3 কিলোমিটার বেগে ফিরে আসলো। যাতায়াতে তার গতির গড় কত? তার গতির গড় বেগ বা গড় কত, এটা হচ্ছে আমাদের। তো এক ব্যক্তি স্রোতের অনুকূলে দেখেন 1 ঘন্টায় 5 কিলোমিটার গেছে এবং কি বেগে, এবং কোনো স্থানে গেল 1 ঘন্টায়, সে স্রোতের অনুকূলে গেছে। এখানে স্রোতের বেগ ছিল প্লাস নৌকার বেগ ছিল, আর স্রোতের প্রতিকূলে সে ফিরে আসছে 3 কিলোমিটার পার ঘন্টা। তো যাতায়াতে তার গড় গতিবেগ কত? এটা নর্মালি আমরা জানি স্রোতের বেগ প্লাস নৌকার বেগ ইকুয়াল এইটা, ওইটাতে আমরা বের করতে পারি। কিন্তু পরীক্ষা হলে আমরা যেহেতু পিরিয়ডের জন্য মিলাবো, এই জন্য আমরা শর্টকাট একটা রুল শিখবো এটার জন্য। সূত্রটা হচ্ছে এরকম, 2xy নিচে হইতেছে x প্লাস ওয়াই। এখানে এটা হচ্ছে যাওয়ার, এই যে এক্স হতেছে যাওয়ার সময় যে বেগ, আর ওয়াইটা হতেছে ফিরে আসার বেগ। তাহলে দেখেন আমাদের যাওয়ার সময় 2 ইন্টু এই ধরনের অঙ্ক যদি থাকে, দেখেন কোনো জায়গার গড় গতিবেগ চায়, হ্যাঁ গড় বেগ চায়, আর হচ্ছে স্রোতের অনুকূল আর প্রতিকূলের বেগ দেওয়া থাকলে আমরা ডিরেক্ট এই নেমে করে ফেলবো। তো এখানে দেখেন 2 ইন্টু যাওয়ার সময় লাগছিল 5 ঘন্টা, আসার সময় লাগছে 3 ঘন্টা, 3 কিলোমিটার বেগে আর কি ব্যাগটা ছিল। এটা নিচে হইতেছে কত? 5 প্লাস 3। এটা আমাদের অ্যান্সার যা আসবে। দেখেন 3 5 15, 15 থেকে কত? 30, আর নিচে হইতেছে কত? 8। আপনি যদি কাটাকাটি করেন এটা হবে কত? 15, নিচে হইতেছে 4। আমাদের অ্যান্সার কিন্তু 15/4, এটা কিন্তু বেরিয়ে আসছে। তো আমরা শর্টকাট এই রুলটা মনে রাখবো। এটা প্রাইমারি স্কুলে আসছে বা বিভিন্ন ব্যাংকের পরীক্ষা কয়েকবার আসছে অঙ্কটা, তো অবশ্যই মনে রাখবেন। আমরা এরকম আরেকটা অঙ্ক দেখব। পরের যে অঙ্কটা দেখেন, এক ব্যক্তি কোনো স্থানে স্রোতের অনুকূলে 15 কিলোমিটার গেল এবং ঘন্টায় 10 কিলোমিটার বেগে স্রোতের প্রতিকূলে যাত্রার স্থানে ফিরে এলো। তো যাতায়াতে তার গড় গতিবেগ কত? একই কথা আগের মধ্যে, আমাদের সূত্রটা কত ছিল? 2xy নিচে ছিল x প্লাস ওয়াই। এখানে আপনি জাস্ট এটা আপনি মনে রাখবেন যে জিনিসটাতে যে দেখেন, এক ব্যক্তি স্রোতের কোনো স্থানে স্রোতের অনুকূলে 15 কিলোমিটার গেল। স্রোতের অনুকূলে মানে স্রোতের বেগ ব্যবহার করে সে 15 কিলোমিটার গেছে এবং ঘন্টায় 10 কিলোমিটার বেগে স্রোতের প্রতিকূলে ফেরত আসছে। তো যাত্রাস্থানে তার গড় গতিবেগ কত ছিল? তো আমাদের দেখেন এক্সটা হইতেছে প্রথম মানটা 2 ইন্টু 15, ওয়াইটা হইতেছে দ্বিতীয় মানটা, নিচে হইতেছে এক্স প্লাস ওয়াই, তার মানে 15 প্লাস কত? 10। তো আসলে কত আসে? এখানে হচ্ছে 25। হ্যাঁ, আর উপরে হচ্ছে কত আমাদের দেখেন 15 দুগুণে 30, 300। এখানে আপনি যদি কাটাকাটি করেন দেখেন 25 মত যায় কতবার? একবারই যাবে। তো 25 যদি বিয়োগ করেন 25 দ্বিগুণে 50, তার মানে 12। আমাদের অ্যান্সারটা হয়ে যাবে 12। আসলে কিন্তু খুবই ইজি, এটা প্রাইমারিতে আসছে। তো দুইটা অঙ্কই কয়েকবার আসছে, এই জন্য আমি নিয়েছি, যেহেতু কমন ম্যাথগুলো দিতেছি। বা এই নিয়মের আরও চেঞ্জ হয়ে এই ম্যাথটা কয়েকবার আসছে, জাস্ট এই মান দুইটা চেঞ্জ করে আসছে। আপনারা অবশ্যই নিয়মটা মনে রাখবেন, বা একবার হঠাৎ করে করলে তো আর পারবেন না। আপনারা যদি কয়েকবার প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই আমি মনে করি যে অঙ্কগুলো সমস্যা হওয়ার কথা না। পরের যে অঙ্কটা দেখেন, পিতা ও 2 পুত্রের বর্তমান বয়সের গড় 23 বছর। তো 3 বছর পর 2 পুত্রের বয়স 13 বছর হলে
বয়স না, বয়সের গড় হবে এটা, সরি, বয়সের গড় 13 বছর হলে পিতার বর্তমান বয়স কত? তার মানে আমাদের কাছে পিতা ও 2 পুত্রের বর্তমান বয়সের গড় দেওয়া আছে কত? 23। কার পিতা প্লাস 2 পুত্র, তার মানে 3 জনের বয়স, এখানে 3 জনের বয়সের গড় হইতেছে এটা। তাহলে 3 জনের বয়সের সমষ্টি যদি আমরা নির্ণয় করি তাহলে কত হবে? আমরা জানি যে সমষ্টি নির্ণয় করতে হলে অবশ্যই 3 দ্বারা গুণ করতে হবে। 3 তিরিকা 9, 3 দুগুণে 6। এটা হলো কি পিতা প্লাস 2 পুত্রের বয়সের সমষ্টি। এখন আসেন 2 পুত্রের বয়সের গড় দেওয়া আছে আমাদের, 2 পুত্রের বয়সের গড় দেওয়া আছে 13 বছর, কিন্তু এখানে কথা আছে 3 বছর পর, 3 বছর পর 2 পুত্রের বয়সের গড়, এই যে 3 বছর পর 2 পুত্রের বয়সের গড় 13 বছর। তাহলে বর্তমানে 2 পুত্রের বয়সের গড় কত এটা দেখেন তো? বর্তমানে 2 পুত্রের বয়সের গড়, তাহলে অবশ্যই কত? 3 মাইনাস করতে হবে, 10 হয়ে যাবে। কারণ দেখে 3 বছর পর যদি 13 হয়, বর্তমানে অবশ্যই 10। তো বর্তমানে 2 পুত্রের বয়সের গড় 10 হলে বর্তমানে 2 পুত্রের বয়সের সমষ্টি কত? বর্তমানে 2 পুত্রের বয়সের সমষ্টি কত হবে বলেন? তাহলে 2 জনের বয়স, তাহলে 2 দ্বারা গুণ করতে হবে, 10 × 2, তার মানে হচ্ছে 20। এখন দেখেন বর্তমানে পিতা প্লাস 2 পুত্রের বয়সের সমষ্টি হইতেছে 69, আর 2 পুত্রের বয়স হইতেছে কত? 20 আমরা জানি বর্তমানে। তাহলে আমাদের চাইছে কার বয়স? পিতার বর্তমান বয়স কত? তার মানে এটা থেকে এটা বিয়োগ করলে হয়ে যাবে 69 - 20, যা থাকবে এটা কার বয়স? 49। এটা হচ্ছে বর্তমানে পিতার বয়স। আশা করি বুঝতে পারছেন, খুবই ইজি একটা ম্যাথ। যে এই ধরনের ম্যাথগুলো প্রত্যেক পরীক্ষায় আসে। এই ধরনের ম্যাথের উপরে আমার আলাদা একটা ভিডিও আছে, যে কোনো পরীক্ষায় 40% পরীক্ষার্থী ইংরেজিতে, 25% পরীক্ষার্থী গণিতে এবং 15% ওই বিষয়ে ফেল করছে। কতজন পরীক্ষার্থী ওই বিষয়ে পাস করছে দেখেন। তিনোটা জিনিসে যদি ফেলের কথা উল্লেখ থাকে, একটা পাস, অথবা তিনোটাই পাসের কথা উল্লেখ থাকে, একটা ফেলের কথা, মানে যেগুলো করছে তার অপোজিটটা চাইছে। দেখেন সবটিতে ফেল করছে, আমাদের চাইছে পাশেরটা, আর অথবা এরকম থাকবে সবটিতে পাস করছে, চাইছে ফেলেরটা। এই ধরনের সূত্র অঙ্ক করার জন্য ওই বিষয়ে দেখেন কতজন পাস করছে, এটি শতকরা পাস করছে, এটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আপনি 100 লিখবেন, এই ধরনের অঙ্ক করতে হলে 100 লিখে একটা মাইনাস চিহ্ন দেবেন, তারপর ব্র্যাকেট দেবেন। খুব শর্টকাট একটা শিখে দিতেছি। তো তারপরে সিঙ্গেল, যে দুইটা সিঙ্গেল বলতে শুধু দেখেন ইংরেজিতে এটা 40% ইংরেজিতে, 25% গণিতে, এই দুটো সিঙ্গেল। আর 15% উভয় বিষয়, এটা সিঙ্গেল না, এটা হচ্ছে উভয় মানে ডবল। তো সিঙ্গেল দুইটা আপনারা যোগ করে ফেলবেন, 40 + 25। আর যেটা উভয় বিষয় থাকবে এটা মাইনাস করে দেবেন প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে। যে যদি আমাদের যা এই তিনোটাই দেখেন, তিনোটাই ফেল করছে, চাইছে পাশের কথা, তাহলে উভয় বিষয়ে পাশের কথা আমরা বের করবো 100 মাইনাস সিঙ্গেল দুইটা যোগ, আর যেটা উভয় বিষয় থাকবে ওইটা মাইনাস করব। তাহলে 100 মাইনাস, এখানে আপনি দেখেন 40, তার মানে 65, মাইনাস কত? 15, তার মানে 100 মাইনাস, এখানে 5 আছে 10 হবে, 5 হলে 50। তাহলে এখানে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কত? 50। এই ধরনের অঙ্ক আসলে আপনারা এই নিয়মে করতে পারেন, খুবই ইজি একটা প্রসেস। মানে যদি ওই বিষয়ে মানে সবগুলো যদি ফেলের কথা উল্লেখ থাকে, পাশের কথা বের করতে পারে, আর অথবা সবগুলো পাশের কথা উল্লেখ আছে, ফেলের কথা বের করতে বলছে, এই ধরনের অঙ্কগুলো মূলত আসে বারবার। তো আপনারা এই সূত্রটি ইউজ করতে পারেন। পরের অঙ্কটা দেখেন, বলা আছে একটি স্কুলে 600 জন ছাত্রছাত্রীর মধ্যে প্রত্যেকে হয় ইংরেজি বা বাংলা অথবা উভয় বিষয় নিয়েছে। দেখেন আমরা জানি যে একটি স্কুলে টোটাল ছাত্রছাত্রী হিসেবে সর্বোচ্চ কত পার্সেন্ট? 100%। তো 100% সমান কত দেওয়া আছে? 600। মানে 100% স্টুডেন্ট, 100% সমান 600, এটাকে বুঝেন। তারপর বলা আছে যে কেউ ইংরেজি নিছে, কেউ বাংলা নিছে, অথবা কেউ দুইটাই নিছে। এখন একটা জিনিস খেয়াল করেন, দুইটা যারা নিছে তারা বাংলাও নিছে, ইংরেজিও নিছে, ঠিক আছে। এখন আমাদের বলা আছে যদি 75% ইংরেজি আর 45% বাংলা নেয়, তবে কতজন উভয়টি নিয়েছে? এখন দেখেন 75% নিছে কি? ইংরেজি, আর 45% নিছে কত? এই দুইটা মিলে যদি যোগ করেন 0 থেকে 1 7 11 12, টোটাল হচ্ছে 120%। বাট আমাদের স্টুডেন্ট ছিল কত পার্সেন্ট? 100%। দেখেন এখানে 100% বিয়োগ করে দেই, তাহলে আমাদের 20% হচ্ছে অবশিষ্ট, যেটা থাকছে 20%। এখানে খেয়াল করেন যে 75% আর 75% কি ইংরেজি নিছে, আর 45% বাংলা নিছে। তো উভয়টা নিচে কারা? এই যে দুইটার যে বিয়োগ ফল হইতেছে উভয়টা, কারণ 100% তো আমাদের টোটাল স্টুডেন্ট, তার মধ্যে উভয়টা নিচে। যে দেখলাম যে এই দুইটা যোগ করে দেখলাম সর্বমোট হইতেছে কত? 120, হওয়ার কথা ছিল কত? 100। এই উভয়টা নিচে 20%, আর 20% কত? এর 20%, 600 এর 20% নিচে উভয়টা। তাহলে 600 এর কয় পার্সেন্ট? আপনি 20% বের করে দেন, তাহলে 600 এর
20/100 0 0 0 দেখেন তাহলে হইতেছে আমাদের কত 120 জন। তাহলে আমাদের এটি কোশ্চেন ছিল যে কতজন পরীক্ষার্থী উভয়টি নিয়েছিল, আমরা বলবো কতজন 120 জন। এই ধরনের অঙ্ক আসলে আপনি রিভিউ করে ফেলবেন। আর সবাইকে বলবো যে ম্যাথগুলো বারবার প্র্যাকটিস করেন, অবশ্যই কাজে লাগবে। অনেকে তো পরীক্ষা দিয়ে আয়সা বলতেছে যে ভাইয়া না আজকে 20টার মধ্যে 12টা কমন, 20টার মধ্যে 11টা কমন, 20টার মধ্যে 18টা কমন, বা আগে ম্যাথগুলো করতে পারতাম না এত সহজে। তো আমার আসলে খুব ভালো লাগে। তো সবাইকে একটা রিকোয়েস্ট করবো, আমি নতুন একটা চ্যানেল খুলেছি যেটার মধ্যে ইংলিশ সহ সাধারণ জ্ঞান বা অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেওয়া হবে। এখনও ভিডিও দু একটা ভিডিও দেওয়া আছে, তো প্রাইমারি স্কুল সাজেশনটা এখানে দেওয়া আছে। সবাইকে বলবো ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। ডেসক্রিপশন বক্সে অবশ্যই চ্যানেলটা লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওইখান থেকে সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই ওইটার মধ্যে গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন। আর সবাইকে ধন্যবাদ।